গতকালকে তো 5 দাগ করাইছিলাম নাকি? জি স্যার। তাহলে 6 দাগ 80 পেজের। আচ্ছা। তাহলে 6 দাগের অঙ্কটা একটু পড়ি দেখো। সেতুর চাচার 3 বিঘা জমি আছে। কত বিঘা জমি আছে? 3 বিঘা। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। আচ্ছা, জৈব সার প্রয়োগ করেন কে? সেতুর চাচা নাকি? ওনার কত বিঘা জমি আছে? 3 বিঘা জমি আছে। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তার মানে 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে কত পার্সেন্ট? 3%। তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। অবচয় সূত্র কি আমরা দিয়ে অঙ্ক করছিলাম এর আগে? করছিলাম। সূত্র লেখলে তোমরা এমনি বুঝবা না যে এই সূত্রটাই হবে, মনে পড়বে না। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। আচ্ছা, এমন কি কোনো জমি আছে আমাদের যে ফসল একবার হয়ই না? একটা না হইলে আরেকটা, একটা না হইলে আরেকটা। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো এখানে কিন্তু আমাদের একটা মান দিয়ে দিছে যে 3 বিঘা জমি। কত বিঘা জমি? 3 বিঘা জমি। আরেকটা মান দিছে যে জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। আচ্ছা, জৈব সার যে প্রয়োগ করেন উনি কত বিঘা জমিতে? 3 বিঘা জমিতে জৈব সার প্রয়োগ করে। সেক্ষেত্রে উনি প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা, তাহলে এই যে কি কাঠার হিসাব করছে নাকি বিঘার হিসাব করছে? সাবিত কাঠা নাকি বিঘা? কাঠা। তাহলে আমাদের উপরে তো দেওয়া আছে 3 বিঘা, তাইলে কি আমরা বিঘাটারে কাঠায় পরিণত করব? ঠিক আছে, তাইলে জানি নাকি? 1 বিঘা সমান কয় কাঠা? 20 কাঠা। 20 কাঠা। 20 কাঠা। আচ্ছা, তাহলে যা কত বিঘা? 3 বিঘা। 3 বিঘা। সেক্ষেত্রে কত হবে? 60 বিঘা কাঠা। 3 বিঘা তো 90 না। 3 বিঘা না, সেক্ষেত্রে আমাদের কাঠা হবে কত? 60। যদি 1 বিঘায় 20 কাঠা হয় সেক্ষেত্রে 3 বিঘায় 60 কাঠা নাকি? তাহলে 60 কাঠা দেখো জমিতে সার প্রয়োগ করেন উনি কত কেজি? 30 কেজি। সার প্রয়োগ করেন 3 কেজি। 3 কেজি না 30 কেজি? 30 কেজি। 30 কেজি। কেজি। তাহলে 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন কত কেজি? এটা বের করা যাবে? আচ্ছা। সুতরাং হাফ কেজি। 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে তোমার 30 এর ভাগ দেব কত দিয়া? 60 দিয়া। 30 এর 60 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? হাফ নাকি? হাফ মানে বুঝি কত? 1 এর অর্ধেক। তাহলে 1 এর অর্ধেক আমাদের যদি দশমিক নিই সেক্ষেত্রে 0.5 নাকি? 0.5 কেজি মানে হাফ কেজি। তাহলে 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন কত কেজি? হাফ কেজি। এখন আমাদের এই জায়গায় দেখো আরেকটা তথ্য দিয়ে দিছে যে প্রতি কেজি সারে, কত কেজি সারে? প্রতি কেজি। 1 কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি পায়, কত পার্সেন্ট? 3%। তাহলে 1 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায়, 1 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। তাহলে এই যে হাফ কেজিতে নাকি? তাহলে হাফ কেজিতে অথবা 0.5 কেজিতে জমির সারের উর্বরতা বৃদ্ধি পায় 3 গুণ কত?
3% গুণ 0.5 নাকি? আচ্ছা 3 দিয়ে দেখো আমাদের 1 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 3%। তাহলে সেক্ষেত্রে আমাদের 60 কাঠা যে জমিতে, আচ্ছা এই কাঠা বানাম এই জায়গায় দেখো ঠয়াকার হবে, কি হবে? ঠয়াকার। এখন এখানে 1 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 3%। আমরা কিন্তু আগে দেখো 19 জমিতে সার প্রয়োগ যে করছিলেন, এতে 1 কেজিতে মানে 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন কত কেজি? 0.5 কেজি। তাহলে এই 1 কেজিতে আমাদের এই জায়গায় কিন্তু একটা কথা বলা আছে যে প্রতি কেজি সারে তিনি প্রতি কাঠা জমির উর্বরতা, তাহলে 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 3%। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 1 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। এবং দেখো আমাদের কিন্তু 1 কাঠা জমিতে সার প্রয়োগ, তাহলে 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন কত পার্সেন্ট? কত কেজি? 0.5 কেজি। তাহলে এই জায়গায় লিখছি কি 0.5 কেজিতে জমির উর্বরতা, তাহলে কত বেশি বৃদ্ধি পায়? তাহলে বৃদ্ধি পায় কেটে গুণ। তাহলে যখন আমরা গুণ করব 3 দিয়ে 0.5 রে, তখন আমাদের গুণফল আসবে 1.5। কত আসবে? 1.5। এটা ক্যালকুলেটরে 3 দ্বারা 0.5 রে গুণ দিলে বের হবে নাকি? তাহলে কত কত হলো? 1.5%। এইদিকে তোমার 0.5 কেজিতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে আমাদের এই যে কি অবচয়ের মান বের করতে বলছে। হ্যাঁ। সুতরাং আর অবচয়ের মান আমরা জানি কি? আর বড়তের আর। তাহলে অবচয় আর সমান কত আমাদের? আর সমান 1/5%। 1.5%। তাহলে আমাদের একটা आंसर শেষ। মানে আমাদের বলছিল তবে সেতুর চাষার জমির অবচয় বের করো। তাহলে অবচয় কত হলো আমাদের? 1.5 নাকি? আচ্ছা একটা বিষয় খেয়াল করো, আমাদের এই যে কিন্তু আরো একটা কথা বলছে, তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, আচ্ছা উনি যদি সার প্রয়োগ করেন এই পরিমাণ, কোন পরিমাণ? এই যে 0.5 পরিমাণ, তাহলে উনি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 1.5%। 1.5% উর্বরতা বৃদ্ধি পায়। উর্বরতা বৃদ্ধি পায় 1.5%। আর যদি উনি সার প্রয়োগ না করতেন তাহলে এত পরিমাণে কমতো কি? ঠিক আছে, 1 কেজি সার প্রয়োগ করে ওনার বৃদ্ধি পেয়েছে কত? 1.5%। যদি সার প্রয়োগ উনি না করতো তাহলে এই পরিমাণে কমতো কি? ঠিক আছে কিনা? তাহলে আমাদের অবচয়ের মাত্রা হবে কত? 1.5%। কি ঠিক আছে? এখন আমাদের বলছে তিনি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর জমিতে আর কোনো ফসল হবে না। সেক্ষেত্রে আমরা একটা মান ধরে নেব। আর অবচয়ের সূত্র আমরা জানি, একটু আলোচনা করব। আচ্ছা এখন দেখো আমরা জানি নাকি? আমরা কি জানি? অবচয়ের সূত্র কি? PT সমান P into 1 minus R to the power T। এখানে এই P মানে কি? এই একটা P ভিতরে এই P মানে কি? শুরুর উর্বরতা। কিসের উর্বরতা? শুরুর উর্বরতা। এখন একটা জমিতে শুরুর উর্বরতা কত? মনে করো আমরা যদি মনে করি কত? 0 থেকে শুরু করছে। কত থেকে? 0 থেকে। তাহলে এই জায়গায় আমরা P এর মান কি 0 বসাইতে পারবো? পারবো। আর এই জায়গায় T এর মান দেখো আমাদের এই জায়গায় সময় বের করতে বলছে। তাইলে আমরা মনে করি নাকি? মনে করি T সময় পরে, T সময় পরে জমির উর্বরতা কি হবে? বৃদ্ধি পাবে। T সময় পরে জমিতে আর ফসল হবে না। ফসল হবে না, কারণ এটা আমরা মনে করে নিছি নাকি? আমাদের বলছে কত সময় পরে জমিতে আর ফসল হবে না। সেক্ষেত্রে দেখো জমির উর্বরতার যে মাত্রা পিটি নাকি? তাহলে পিটি সমান যখন উর্বরতা ফসল উৎপন্ন হবে না তখন কি জমিতে আর কোন উর্বরতা থাকে যদি ফসল না হয়? না। মনে করো কোন জমিতে ফসল হবে না, সেক্ষেত্রে উর্বরতা কত থাকবে? 0। তাহলে এখানে আমরা লিখতে পারি যে পিটির মান 0 এবং এখানে আছে কত? পি। পি তো এখানে আমাদের কোনো মান দেওয়া নাই, আছে? দেওয়া নাই। সেক্ষেত্রে আর এর মান কি আমরা পাইছি?
হয় কত পাইছি 1.5 1.5% নাকি? তাহলে টি এর মান আমরা পাই নাই, টি এর মান আমরা বের করব। কি ঠিক আছে আমাদের? একটা জিনিস খেয়াল করো, এখন এই যে আমরা জানি যে সূত্রটা লিখছি ওই সূত্রটা আবার লিখবো। pt সমান p ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার t, বা এই pt এর মান কত পাইছি আমরা 0, তাহলে এখানে বসাবো কত 0 সমান এই p এর মান কি পাইছি আমরা? পাই নাই, p এর মান p এর মতো 1 মাইনাস r এর মান পাইছি কত 1.5% দেওয়া লাগবে না? উপরে আছে কত আমাদের t, টির মান আমাদের বের করতে বলছে, মানে কত বছর পর আর ফসল হবে না। একটা দেখো এই যে আমাদের পি আছে ডান পাশে গুণ আকারে, যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগাকার থাকবে। বা ডান পাশে আমাদের কি আছে 1 মাইনাস 1.5 তার পাওয়ার কত t। আচ্ছা আমরা কি জানি যে 0 রে যে কোনো রাশি দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের 0 হয়? 0 রে তুমি যে কোনো রাশি দ্বারা ভাগ করলে কত হবে মান? 0 হবে। তাহলে এই জায়গায় কত হবে আমাদের 0। আচ্ছা 1 থেকে যদি 1.5 এর মধ্যে বিয়োগ করি সেক্ষেত্রে মান থাকবে 0.5, তার পাওয়ার কত t। দেখো এইদিকে আমাদের সূচক আকারে আছে, সূচক থেকে কি আমরা লগে নিতে পারবো? তো লগে নিলে প্রথমে আমাদের এই পাওয়ারটা আমাদের বাম পাশে চলে আসবে, সমানের ডান পাশে আমাদের যাবে লগ নাকি? এই পাশে যে সংখ্যাটা থাকবে এই যে বেস নাকি, বেস যে সূচকের বেস আর লগের বেস একই হয় নাকি? তাহলে 0.5, এখন এর পাওয়ার হবে কত? বাম পাশে যে সংখ্যা ছিল 0। এখন দেখো লগের যে বেস থাকে, কি থাকে? বেস। বেসের পাওয়ার যদি আর্গুমেন্ট 0 হয় এটা কোনোদিন হইতে পারে না। আমরা অনেক সময় দেখো অঙ্কের মান x এর মান আমাদের একটা বের হয় মনে করো +2, আর একটা বের হয় আমাদের x এর মান -2। আমরা কিন্তু দুইটা মান থেকে এইটা বলি যে ইহা গ্রহণ যোগ্য না। কেন বলি? কারণ এটা ঋণাত্মক সংখ্যা। কি ঋণাত্মক সংখ্যা না? এখন এইরকমই একটা নিয়ম লগের ক্ষেত্রে, যদি তোমার বেজের মান মানে আর্গুমেন্ট যদি 0 আসে সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। এটা কি গ্রহণযোগ্য না? তাহলে এটা আমাদের হইতে পারে না। আসলে কি আমাদের কোন জমির উর্বরতা একবারে 0% আসতে পারে? আসতে পারে না। তাহলে যদি জমিতে কোনো ফসল নাও হয় সেক্ষেত্রে জমিতে উর্বরতা 0% আসবে না, হয় 1% থাকবে না হলে 2% থাকবে, কিন্তু উর্বরতা একবারে 0-তে আসবে না। কারণ এটা আমরা বুঝলাম কেমনে, এই জায়গায় লগের পাওয়ার কত আসে 0, আর 0 আমাদের এটা গ্রহণযোগ্য না। কি ঠিক আছে? এজন্য আমাদের উর্বরতা কি হবে 0 একবার হবে না। ঠিক আছে? তাহলে এইটাই আমরা লিখতে পারি যে কোন জমিতে যদি ফসল না হয় তাহলেও তার উর্বরতা 0% অথবা 0 হবে না। এটাই হলো আমাদের অ্যান্সার। বিষয়টা এড়িয়ে গেছে।